আদর্শনগরের একটা বড় বাংলোয় সরিতা নিজের স্বামীর সাথে থাকত। সরিতার বাংলো এত বড় ছিল যে সেটা পরিষ্কার করতে করতে কখন দিন থেকে রাত হয়ে যেত ও জানতেই পারত না। একদিন সরিতা নিজের স্বামী সিদ্ধার্থকে বলে, শোনো না, আমার বোন সীমা মারা গেছে অনেক দিন তো হলো, কিন্তু সব সময় ওর কথাই মনে পড়ে আমার। তাই এই বড় ঘরটা যেন খাঁ খাঁ করছে। আর তুমিও কাজের চক্করে বাইরে থাকো যে আমাকে ঘোরাতেই নিয়ে যাও না। সারাদিন তো বাড়ির কাজই করতে থাকো গো তুমি। তোমার সময় আছে কোথায় ঘুরতে যাওয়ার? তারপরে বলে ঘুরতে নিয়ে যাও না। কাজ শেষ করো তবে তো নিয়ে যাব। সেটা তুমি ঠিক বলেছ যে এত বড় ঘরের কাজ করতে করতে রাত হয়ে যায়। এত কাজ করতে করতে শরীর খারাপ হচ্ছে আমার। আচ্ছা, আমি ভাবছিলাম যে ঘরের কাজের জন্য একটা কাজের লোক রাখি। সরিতার কথা শুনে সিদ্ধার্থ রেগে বলে, কি বললে? চাকরানি রাখবো? এক তো ফ্যাক্টরিতে এত লস হচ্ছে, তারপরে এখানে বলছো চাকরানি রাখবো? এত বড় একটা বাড়ি, জানো কত টাকা নেবে ও সে? হ্যাঁ, সিদ্ধার্থ এরকম বলছিলই তখনই ঘরের দরজায় বেল বেজে ওঠে। সরিতা দরজা খোলে তো দরজায় একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। কে আপনি? আর কাকে খুঁজছেন? আমার নাম সুধা, আর পাশের বাড়ির শিলা কাকি আমাকে এখানে কাজ করতে পাঠিয়েছে। কিন্তু আমাদের চাকরানির দরকার নেই। আরে বাবু, একবার কাজ তো করিয়ে দেখুন আমাকে দিয়ে। আর টাকার কথা চিন্তাই করতে হবে না। আমার কাজ দেখে ভালো লাগলে বুঝে শুনে টাকা দেবেন। শোনো না, রেখে নাও না গো। আর অনেকদিন ধরে শরীরটাও আমার ভালো নেই। সিদ্ধার্থ কাজের লোকের দিকে দেখে আর ওকে দেখে মনে মনে বলে, এই চাকরানিটা তো সুন্দর, আর কম টাকাও চাইছে। কি গো, কি ভাবছো? হ্যাঁ হ্যাঁ, রেখে নাও চাকরানি। এমনিতেও তো তোমার শরীর ভালো নেই, তুমি একটু বিশ্রাম করে নেবে। তারপর আর কি, সুধা সঙ্গে সঙ্গে ঘরের কাজে শুরু করে দেয়। আর চোখের পলক ফেলতে না ফেলতে দারুণ দারুণ খাবার রেডি হয়ে যায়। তখনই কিচেনে সরিতা আসে আর এত রান্না দেখে অবাক হয়ে বলে, আরে বাহ সুধা, তুই তো ঝটপট খাবার তৈরিও করে দিলি। সত্যি করে বল, কাজের লোক তো না জাদুকর? আরে দিদি, দেখবে আমি কি কি কাজ করি। তুমি গিয়ে শুধু বিছানায় আরাম করো। এটা বলে সুধা নিজের কাজে লেগে যায়। আর যখন সন্ধে হয় তো সিদ্ধার্থ অফিস থেকে ফিরে আসে আর দেখে যে টেবিলে খাবার রেডি। আরে বাহ, আজ তো খাবার থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাবু, খেয়ে তো দেখো, বলো কেমন হয়েছে। সারিতা কোথায়? ওনার শরীর ভালো ছিল না, তাই খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ভালোই হয়েছে, এরও সবসময় শরীরটা খারাপ থাকে। তাড়াতাড়ি মরলে ল্যাটাটা একটু চোখে, আমিও একটু বাঁচি। আরে বাবু, কি বলছো মনে মনে কথা? না না, কিছু না। এটা বলে সিদ্ধার্থ নিজের ঘরে শুতে চলে যায়। সেই দিনই রাত্রে সরিতা কারোর জোরে জোরে হাসার আওয়াজ শুনতে পায়। সরিতা উঠে কিচেনের দিকে এগিয়ে যায়। আর তখনই একটা কালো বিড়াল সরিতার ওপর লাফায়। আর সরিতা জোরে চেঁচিয়ে ওঠে। সরিতার আওয়াজ শুনে সিদ্ধার্থ আর সুধা দৌড়ে আসে। কি হলো সারিতা, ঠিক আছো তো? সিদ্ধার্থ, আমি না কারোর হাসির আওয়াজ শুনেছিলাম। এখানে আসলাম তো একটা কালো বিড়াল লাফিয়ে এলো। কেউই তো নেই, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, যাও গিয়ে শুয়ে পড়ো। আবার ঠিক পরের দিন সরিতা কোনো বিড়ালের মেয় মেয় আওয়াজ কিচেন থেকে পায়। তো সেখানে যেতে দেখে যে একটা ডাইনি সে কালো বিড়ালের গলা টিপে দাঁড়িয়ে আছে। আর ওকে দেখে সরিতা একেবারে থরথর কাঁপতে লাগে। এসে গেছিস? দেখ দেখ এই বিড়ালটাকে, যেভাবে আমি এর গলা টিপে রেখেছি ঠিক সেইভাবে আমি তোর গলা টিপে মেরে ফেলবো। সরিতা জোরে চেঁচিয়ে ওঠে আর ওর আওয়াজে সিদ্ধার্থ বেরিয়ে আসে। ডাইনি, ও আমাকে মেরে ফেলবে। কোথায় ডাইনি? আমি তো কোথাও ডাইনি দেখছি না। আমি এখনই ওকে এখানে কিচেনে দেখলাম, আর এখনই কোথায় চলে গেল। তখনই সেখানে সুধা আসে। আরে দিদি, নিশ্চয়ই তুমি স্বপ্ন দেখেছো। এখানে আমি ছাড়া আর কে আছে গো? ওহো, কি ডেলি ডেলি তুমি একটা ড্রামা লাগিয়ে রেখেছো। যা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। পরের দিন সুধা ঘরে কাজ করছিল। তখন সরিতার নজর সুধার উল্টো পায়ের দিকে যায়। সরিতা খুব ভয় পেয়ে যায়। সুধা নিজের কাজ করে ঘর থেকে চলে যায়। সরিতা ওর পিছু পিছু যায় আর ওর কাজ করা দেখতে লাগে। সুধা কাজ করছিল, কিন্তু দেখতে দেখতে ও ডাইনির রূপে চলে আসে হঠাৎ করে। এদিকে সরিতা এটা দেখে ফেলে যে ওদের কাজের লোক আসলে ডাইনি। তাই তো বলি, এই কাজের মেয়ে এত তাড়াতাড়ি কি করে কাজ করে। আজ আসুক সিদ্ধার্থ, এই ব্যাপারে ওকে জানাবই। কিন্তু সুধাকে ডাইনির রূপে দেখে সরিতার শরীর আরো খারাপ হয়ে যায়। আরো ওষুধ খেয়ে নিজের রুমে আরাম করতে চলে যায়। রাতে সিদ্ধার্থ যখন ঘরে ফেরে দেখে সরিতা নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে। তো সুধাকে জিজ্ঞেস করে, তোমার দিদি খাবার খেয়েছে কি না? না
বাবু, কে হয়েছে কে জানে, সারাদিন ঘর থেকে বেরোয়নি। সুধা টেবিলে খাবার লাগিয়ে দেয়। যাও তুমি বাকি কাজগুলো সেরে ফেলো। সুধা কিচেনে গিয়ে লুকিয়ে দেখতে লাগে যে সিদ্ধার্থ পকেট থেকে একটা প্যাকেট বের করে খাবারে মেশাচ্ছে। আর সিদ্ধার্থ হেসে হেসে বলছে, এখন এই খাবারটা ওকে আমি খাইয়ে দিই। যেমন ওর বোনকে বিষ খাইয়ে মেরে ফেলেছিলাম আর সব সম্পত্তি সরিতার হয়ে গেছিল, সেরকমই সরিতা এখন এটা মরে যাবে আর সম্পত্তি আমার হয়ে যাবে। তারপর শান্তিতে থাকবো আর বড়লোক হয়েও যাব। তারপর অন্য কোনো বড়লোক মেয়েকে ফাঁসিয়ে নেব। সুধা যেই এই কথা শুনতে পায় অমনি ওর পায়ের তলা থেকে মাটি সরে যায়। হে ভগবান, এই লোকটাই আসলে আমাকে বিষ দিয়ে মেরেছিল, আর বিষ দেওয়ার জন্য খাবারটা আমার বোনের হাত দিয়ে পাঠিয়েছিল। তাই তো এতদিন ভেবেছি আমি যে আমার বোন সরিতা আমাকে বিষ দিয়ে মেরেছে, যাতে সম্পত্তির বাকি ভাগও ও পেয়ে যায়। এসেছিলাম তো আমি আমার বোনকে মারতে, কিন্তু যখন সত্যিটা জেনেই গেছি, এবার আমার বোনকে এই পাপী লোকের হাত থেকে বাঁচাতে হবে। এটা বলে সুধা সঙ্গে সঙ্গে সিদ্ধার্থের কাছে যায় আর ওর হাত থেকে খাবারের থালা নিয়ে, আরে বাবু, আপনি কেন চিন্তা করছেন? আমি থাকতে আপনাকে যেতে হবে না খাবার নিয়ে। আপনি আপনার খাবার খেয়ে নিন, টেবিলে আমি খাবার সাজিয়ে রেখেছি। এটা বলে সুধা খাবার নিয়ে যায় সরিতার জন্য, কিন্তু সরিতা ওকে দেখতেই ডাইনি ডাইনি বলে চেঁচাতে লাগে। আমি জানি তুই কোনো কাজের লোক না, তুই আসলে ডাইনি, আর আমি এটা এখনই গিয়ে সিদ্ধার্থকে জানাবো। সরিতার কথা শুনতেই সুধা সঙ্গে সঙ্গে ডাইনি রূপে চলে আসে আর কাঁদতে কাঁদতে বলে, দিদি, আমি তোমার ছোট বোন সীমা যে মরার পর ডাইনি হয়ে গেছে, আর এখন আমি জানতে পেরেছি যে জামাই বাবু আমাকে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলেছিল। তারপর ডাইনি সরিতাকে সব ঘটনা জানায়। তুই তুই আমার বোন সীমা? এটা বলতেই সরিতার চোখে জল ভরে যায়। দিদি, আমি যতক্ষণ না আমার মৃত্যুর প্রতিশোধ নেব ততক্ষণ আমি ডাইনি হয়ে ঘুরে বেড়াবো, কিন্তু প্রতিশোধ নেওয়ার আগে আমার একটা কাজ আছে। আমি তোমাকে সুস্থ করব আর তোমাকে ঠিক করে তবেই যাব। তোমাকে ভালো ভালো খাবার খাওয়াবো যাতে তুমি ঠিক হয়ে যাও। সিদ্ধার্থ সবসময় আমাকে বকতে থাকে, কখনো ভালো করে কথা বলে না। আজ বুঝলাম যে কেন এরকম করে। উনি আমাকে নয়, আমার টাকাকে ভালোবেসেছিলেন। সীমা, যে তোকে এভাবে মেরেছে তাকে কখনো ছাড়বি না। তারপর আর কি, ডাইনি আবার সুধার রূপে চলে আসি আর বিষ মিশানো সেই খাবার ও বাইরে ফেলে দেয়। এদিকে সিদ্ধার্থ দেখে যে সরিতার কিছু হয়নি, তাই ও অবাক হয়ে যায়। আর পরের দিন থেকে সুধা সরিতার যত্ন নেওয়া শুরু করে দেয় আর নিজের জাদু শক্তিতে পুরো ঘরের কাজ করে দেয়। সরিতাকে ভালো ভালো দলিয়া, ফল, ফ্রুট খাইয়ে কয়েকদিনের মধ্যে একদম সুস্থ করে দেয়। একদিন সুধা তার ডাইনি রূপে সরিতার সাথে বসে কথা বলছিল, আর তখনই সেখানে সিদ্ধার্থ এসে যায়। সরিতার পাশে ডাইনি বসে থাকতে দেখে ও চেঁচিয়ে ওঠে, সরিতা ডাইনির সাথে কথা বলছো? ব্যাপারটা কি? এখন যখন আমাকে দেখে নিয়েছিস তো জেনে নেই আমি সেই সীমা যাকে তুই বিষ খাইয়ে মেরেছিলি, আর তুই এখন আমার হাত থেকে বাঁচবি না। আচ্ছা, এবার আমি বুঝতে পারলাম সবসময় অসুস্থ থাকে আবার ঠিক হয়ে গেল কি করে। তোর বোনকে তো বিষ দিয়ে মেরেছিলাম, এখন তোর পালা। সিদ্ধার্থর কথায় ডাইনির খুব রাগ হয়, তো এগিয়ে গিয়ে ও সিদ্ধার্থের গলা টিপে ধরে। আমার বোনকে মারবি? হ্যাঁ, দেখ আমি তোর সাথে এবার কি করি। আরে 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 মরে গেলাম রে, এই ডাইনি আমার গলাটাকে ছাড়। কিন্তু ডাইনি সিদ্ধার্থর একটা কথাও না শুনে ওকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে। আজ আমার প্রতিশোধ শেষ হলো বোন, আজ থেকে তোকে নিজেরই খেয়াল রাখতে হবে। বোন, আজ তুই না থাকলে আজ আমার কি হতো? তুই একটা কাজের লোক হয়ে আমার যা সাহায্য করলি বোন, তোকে কি বলবো। সরিতার এই কথা শুনে সীমার খুব ভালো লাগে আর ও খুশি হয়ে সেখান থেকে চলে যায়।